৮ মিনিট, মাত্র ৮ মিনিটে আর্জেন্টিনা গোল দিয়ে বসল। বিশ্বকাপ শুরু হচ্ছে ৬ দিন পরে। আর এই মুহূর্তে আমার মাথায় একটা প্রশ্নই ঘুরছে, এই আর্জেন্টিনাকে কি কেউ থামাতে পারবে? আজকে আমি তোমাদের শুধু গোলের গল্প বলবো না, আমি বলবো সংখ্যার ভাষায়। কারণ ফুটবল বিশ্লেষণ মানে শুধু চোখ না, ডেটাও দেখতে হয়। বলবো কিভাবে ভ্যালেন্টিন বার্কো, চেলসিতে যোগ দিতে চলা এই ২১ বছর বয়সী ছেলেটা মাত্র ৮ মিনিটে গেমের চেহারা বদলে দিয়েছে। নিকো পাস সম্পর্কে বলবো যে সিরিয়া এতে এই মৌসুমে ছেলেটা ১২ গোল ৬ অ্যাসিস্ট করেছে। সে সিরিয়া এ মিডফিল্ডার অফ দ্য ইয়ার ছিল। তার পাসিং ম্যাপ কীভাবে আয়ারল্যান্ডকে অসহায় করে দিয়েছে। বলবো দিয়েগো সিমিওনের ছেলে সিমিওনের কথা। লা লিগাতে এই মৌসুমে ৪ গোল ৬ অ্যাসিস্ট করা ক্ষেপণাস্ত্রের কথা। আর অবশ্যই সকল মেসের মাঝে একজন মেসি রয়েছে, যে মাঠে নামার ২ মিনিটের মধ্যে গোল পেয়ে গেল। অনেকে বলতে পারে সে বুড়ো হয়ে গেছে, কিন্তু সে আজও ৩৮ বছর বয়সী একটা ক্ষেপণাস্ত্র। সব কিছু আজকের ভিডিওতে অ্যানালাইসিস করা হবে, সঙ্গে থাকুন। চলুন শুরু করা যাক। একটা বড় সংখ্যা দিয়ে শুরু করা যাক। আর্জেন্টিনা তাদের শেষ ৬টি ম্যাচে জিতেছে এবং সেই শেষ ৬টি ম্যাচে ১৮টি গোল করেছে, ম্যাচ প্রতি ৩ গোল। এই ফর্মে কোনো দল বিশ্বকাপে আসলে প্রতিপক্ষের ঘুম হারাম হয়, আর তাই স্বাভাবিক। ফরমেশনটি ছিল 4-4-2। মেসি শুরুতে বেঞ্চে, কারণ মাসল ফ্যাটিক থেকে সতর্কতার সাথে ফিরছেন, আর স্কেলোনি চেয়েছেন তাদের তরুণদের পরীক্ষা করতে। তো এখন দেখি কে কেমন খেলছে, সংখ্যা কি বলছে তাদের। আর্জেন্টিনা এই ম্যাচ শুরু করেছিল 4-4-2-তে, যেখানে সিমিওনে এবং বার্কো ওয়াইড মিডফিল্ডার রোলে খেলছিল, যার ফলে বার্কো খুব প্রায়শই সময় মিডফিল্ডে ইনভার্ট করছিল। অ্যাটাকে এবং ডিফেন্সিভলি উভয় ওয়ার্ক রেট তার খুবই ভালো ছিল। সিমিওনে ফ্লোটিং মুভমেন্ট দিচ্ছিল, যার ফলে নিকো পাস ড্রপ করতে পারছিল, পাকো লোপেজ ড্রপ করছিল, যা তাদের একটা চ্যানেল রানের সুযোগ করে দিচ্ছিল। আর এভাবেই আমরা কতগুলো অ্যাটাকিং সিকোয়েন্স করে উঠতে দেখেছিলাম। এবার আসা যাক আমাদের স্টার পারফর্মার ভ্যালেন্টিন বার্কোর কাছে। ভ্যালেন্টিন বার্কোর ক্লাব ক্যারিয়ার খুব একটা সুবিধার ছিল না যাত্রাতে। ব্রাইটন, সেভিয়া লোনে, তারপর স্ট্রেসবার্গে গিয়েছে, আর এই মৌসুম স্ট্রেসবার্গে তার কেরিয়ার পাল্টে দিয়েছে। দেখা যাক তার মৌসুমটি কেমন ছিল। সে এই মৌসুমে ৯টি অ্যাসিস্ট, তার দলে সর্বোচ্চ বিগ চান্স ক্রিয়েটেড ২৩টি, কি পাস পার ৯০, 2.04, বল রিকভারি পার ৯০, 5.57, প্রতি ৯০ মিনিটে গড়ে প্রায় ৫৩টি পাস কমপ্লিট করেছেন। সোফা স্কোরের গড় রেটিং ছিল তার ৭.১৭। ৭৩টি ম্যাচ খেলেছেন, ৯টা অ্যাসিস্ট, ২৩টা বিগ চান্স ক্রিয়েটেড, পুরো স্ট্রেসবার্গ স্কোয়াডের সর্বোচ্চ। এটা কিন্তু অনেক বড় কথা। আর এই পারফরমেন্সের পুরস্কার হিসেবে তাকে জাবি অ্যালোনসোর প্রথম সাইনিং হয়েছেন ভ্যালেন্টিন বার্কো। এখন আজকের ম্যাচে ফিরে আসি। বার্কোর 4-4-2-তে বাম মিডফিল্ড স্লটে খেলেছেন, কিন্তু সে মিডফিল্ডে বসে থাকেননি। প্রথম পয়েন্ট, উইথ ধরে রেখেছেন। বার্কো সবসময় বাম টাচ লাইন ধরে দৌড়েছে, এতে আইসল্যান্ডের রাইট ব্যাককে নিচে নামতে হয়েছে। এই পুলব্যাকের মাঝখান দিয়ে যে জায়গা তৈরি হয়, ফ্লাকো লোকেজ অথবা সিমিওনে সেই জায়গাটি ব্যবহার করতে পেরেছেন। এই চ্যানেল রানের মাধ্যমেই কিন্তু অনেকগুলো অ্যাটাকিং সিকোয়েন্স সৃষ্টি হয়েছিল। আমরা মনে আছে কিনা জানি না, বাট বার্কো একটা লব বল দিয়েছিল নিকো পাসকে 1v1 সৃষ্টির জন্য, সেটাও কিন্তু সেম সিকোয়েন্সের মধ্যে হয়েছিল। বার্কোর প্রথম গোলটা, এই গোলটা দেখো ফ্রেম বাই ফ্রেম। বার্কো বলের আগেই রান শুরু করেছে, ডিফেন্ডার রিসিভ হওয়ার আগেই সেই স্পেসে ঢুকে গিয়েছে। এটাকে বলা হয় কোস্ট রান, বল ছাড়া দৌড়ানোর শিল্প, ডিফেন্সিভ অবদান। সোফা স্কোর বলছে বার্কো ৫.৫৭ বল রিকভারি করে প্রতি ৯০ মিনিটে। এটা অনেক বেশি একজন অ্যাটাকিং উইঙ্গারের জন্য বা ইনভার্টেড মিডফিল্ডারের জন্য। মানে শুধু সামনে যায় না, পেছনেও ট্র্যাক ব্যাক করে। আর মডার্ন ফুটবলের ট্র্যাক ব্যাকের গুরুত্ব খুবই বেশি। শর্ট ভলিউমের দিকে আসা যাক। আজকের ম্যাচে ১৩ মিনিটে সে একটি শট নিয়েছে, মাত্র ১৩ মিনিটে। একজন মিডফিল্ডারের জন্য এইটা কিন্তু খুবই সক্রিয় একটি নাম্বার। এবার আসি একটু তার ওয়ার্ক রেটের ব্যাপারে। সে ২টি ম্যাচে ২টি হলুদ কার্ড পেয়েছে, তা থেকে দেখা যাচ্ছে যে সে খুব বেশি ফাউল করছে, ফাউলের জায়গায় বেশি অ্যাগ্রেশন দেখাচ্ছে, যা তাকে কন্ট্রোল করতে হবে ওয়ার্ল্ড কাপে।
এই টপ লেভেলের বলারটি এখন চেলসি যাচ্ছে, দেখা যাক চাবি আলোনসোর আন্ডারে সে কতটুকু নিজেকে তুলে ধরতে পারে। নিকো পাস এই সিজনে আরেকটু খেলানো হয়েছিল আর্জেন্টিনা। লাস্ট ম্যাচে মাত্র 58 মিনিট খেলেছেন। 58 মিনিটে তিনি হাফ স্পেস কন্ট্রোল, আর্লি শট, ভার্টিক্যাল পাস, প্রেশার বল ধরে রাখা এবং প্রেসিং দুর্দান্ত লেভেলের ছিল। 4-4-2 ফ্লোটিং অবস্থায় খেলেছিলেন নিকো পাস, যার ফলে তাকে ক্রমাগতই রাইট উইং, সেন্ট্রাল মিড এবং কখনো কখনো সে মিডফিল্ডের মাঝখানে ঢুকে পড়েছিলেন। পাসের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হলো সে লাইন ভাঙতে ভয় পায় না, সে ভার্টিক্যাল পাস খেলতে পারে এবং ডিফেন্সিভ লো ব্লক ভেঙে দিতে এই ভার্টিক্যাল পাসগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত সবচেয়ে ভালো জিনিস হচ্ছে পাস প্রেশার বল ধরে রাখতে পারে। এই মৌসুমে তার পাসিং কমপ্লিশন ছিল 83 থেকে 88%। এই ম্যাচেও সেই ধারা বজায় রেখেছিল। পাস বিশ্বকাপে একটি ক্রুশাল হতে পারে, কারণ মেসি সবসময় মাঠে থাকবেন না, তার ফেটিক দেখা দিতে পারে, সে বিশ্রামে থাকতে পারেন। সেই সময় কেউ একজন গেম তৈরি করতে হবে, পাস হচ্ছে আমাদের সেই মানুষ। সিমিওনে একটি ওয়ার্ক রেট মনস্টার। আজকে 70 মিনিট পর্যন্ত স্টার্টিং 11-এ ছিলেন, তারপর তার জায়গায় মেসি নামলেন। সে প্রেস রিয়ার করতে পারে, চ্যানেল রান করতে পারে, ওয়ার্ক রেট তো অভাবনীয়। সাইকোলজিক্যালি দিয়েগো সিমিওনের ছেলে, এটা আর বলার কিছু থাকে না। সিমিওনে আইসল্যান্ডের গোলকিপার এবং সেন্টার ব্যাকদের উপর হাই প্রেস করছিল। সে ছিল আমাদের আজকের প্রেসিং ট্রিগার। অ্যাথলেটিকো মাদ্রিদে বেড়ে ওঠা মাঠে প্রেসিং তার রক্তে। চ্যানেল রান 90 মিনিটে সিমিওনের একটা শট অন গোল ছিল। কিভাবে হলো? সে আইসল্যান্ডের 2 সেন্টার ব্যাকের মধ্যে দিয়ে যে ছোট্ট চ্যানেলটি ক্রিয়েট হয়েছিল, সেই হাফ স্পেস দিয়ে সে ঢুকে গেছে। এই ধরনের ডেপথ রান ডিফেন্সিভ লাইন ভাঙার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়। ওয়ার্ক রেট নিয়ে কী বলবো, দিয়েগো সিমিওনের ছেলে এবার ইউসিএল ক্যাম্পেইনে 35টি ট্রিপল কমপ্লিট করেছে, প্লাস লা লিগাতে, সরি শুধু ইউসিএল ক্যাম্পেইন না, ইউসিএল প্লাস লা লিগাতে। এই সংখ্যাই বলছে শুধু তার দৌড় নয়, সে ট্রিপলও করতে পারে এবং 1v1-এ টেকনও নিতে পারে। আর সবচেয়ে বড় কথা, দিয়েগো সিমিওনের ছেলে বড় হওয়া মানেই বিগ ম্যাচে তার কোনো ভয় নেই, অ্যাথলেটিকোর কোনো ভয় থাকে না। সে জানে চাপের মধ্যে কিভাবে থাকতে হয়। আজকের ম্যাচের সবচেয়ে ভালো দিক হচ্ছে মেসি 70 মিনিটে নামলেন, 2 মিনিটের মধ্যে পেনাল্টি জিতলেন। লাউতারো মার্টিনেজ এর উপর ফাউল হলো, সেই পেনাল্টি নিজেই গোল করলেন। এখন বলতে পারেন অনেকেই পেনাল্টি গোল করেছে মেসি, আবারও পেনাল্টি গোল করেছে, কিন্তু আপনি যদি খেলাটা দেখে থাকেন, যে চান্সটি 1v1-এ লাউতারো মার্টিনেজকে ক্রিয়েট করে দেওয়া হয়েছিল, সেটা মেসির একটি চমৎকার থ্রু বল ছিল। তার ভীষণ এক কথায় এখনও সেই অস্বাভাবিকই রয়ে গেছে। মেসির এই মৌসুমে MLS-এর পারফরমেন্স নিয়ে কিছু বলার নেই। তার ম্যাচ প্রতি গোল অ্যাসিস্ট ম্যাচ থেকেও বেশি, আর 90-তে 1+ গোল অ্যাসিস্ট তার থাকেই। শেষ ম্যাচ জিতে হয় থিয়াগো আলমাদার কাছে। 58 মিনিটে নেমেছে পাঁচের বদল, 86 মিনিটে গোল স্টিল করে নিয়েছে। এটা বেঞ্চের গভীরতা প্রমাণ করে। ম্যাচ থেকে যেই আসবে সে যাতে একটা ভালো দিক খুঁজে বের করতে পারে। এই ম্যাচের সবচেয়ে খারাপ দিক ছিল ইমিলিয়ানো মার্টিনেজের ইনজুরি। সে এখনও আজ রুল্লি খেলেছেন, রুল্লি একজন ভালো কিপার, কিন্তু ডিগো আর রুল্লির ওয়ার্ল্ড কাপ পারফরমেন্সের যে তুলনা করা যাবে সেই পর্যায়ে এখন রুল্লি জাননি, ডিগো আর রুল্লির যে পার্থক্য তা আকাশ পাতাল। প্রথমার্ধে গোল দেওয়ার মাঝামাঝি সময় আর্জেন্টিনা কিছু আরামদায়ক পজিশনে চলে যান, যেটা খুবই কনসার্নিং, এবং তাদের ডিফেন্সিভ লাইন এখনও অনেকটাই কনসার্নিং। খুব অল্প সময়ে আইসল্যান্ড অনেকবার তাদের ডিফেন্সিভ লাইনকে পুশ করতে পেরেছিলেন, এবং ম্যাকঅ্যালিস্টার একদম নীরব হয়ে গেছেন। তার একটি পোস্টে শট লেগেছে, সুযোগ নষ্ট করেছে। এই ধরনের সুযোগ বিশ্বকাপে গোল পরিণত না করতে পারলে ম্যাচ হারতে হয়। ম্যাকঅ্যালিস্টারের এই সিজন লিভারপুলের তেমন ভালো ছিল না, আর আমরা জানি ম্যাকঅ্যালিস্টার কেমন, তাই তার থেকে সবসময় আমাদের আশা একটু বেশি থাকে। আর্জেন্টিনা গ্রুপ জেতে আলজেরিয়া, জর্ডান, অস্ট্রেলিয়ার সাথে। আলজেরিয়া একত্র টপ টিম। অস্ট্রেলিয়া সবাই জানে কেমন হাই প্রেসিং ফুটবল খেলে, তাই এবারে জয় এতটাও সহজ হবে না। আশা করা যাক আর্জেন্টিনা আবার ভালো কিছু করতে পারবে। কমেন্টে জানিয়ে দিন আপনি কী ভাবছেন আর্জেন্টিনা জাতীয় দল।